গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গতিবিদ্যা চ্যাপ্টারের উপর 3 নম্বর ক্লাস নিব এবং মোট ক্লাস সংখ্যা হবে 11। এর আগে গতিবিদ্যা অধ্যায়ের উপর আরও 2টি ক্লাস নেওয়া হয়েছে। তোমরা সেই ক্লাসগুলো আশা করি ভালোভাবে বাসায় পড়েছো এবং কোনো সমস্যা তোমাদের নেই, এবং সমস্যা থাকলে আগেই বলেছি যে আমাদেরকে ফোনে জানাবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, শুরু করছি আজকে আমাদের আলোচনার শুরুতেই রয়েছে কৌণিক ত্বরণ বা তাৎক্ষণিক কৌণিক ত্বরণ। ঠিক আছে, কৌণিক ত্বরণ বা তাৎক্ষণিক কৌণিক ত্বরণ। এর আগে আমরা শিখেছিলাম ত্বরণ কাকে বলে, তাই না? সেটা ছিল শুধু ত্বরণ বা তাৎক্ষণিক ত্বরণ, সেখানে কৌণিক কথাটা ছিল না। তাহলে এখানে চলে আসছে কৌণিক ত্বরণ বা তাৎক্ষণিক কৌণিক ত্বরণ। তাহলে কৌণিক এই কথাটা কখন আসে? যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে। একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তার দূরত্বটা যখন বৃত্তাকার পথে হয়, তখন কৌণিক কথাটা আসে। ঠিক আছে, আর তাৎক্ষণিক যে কথাটা, এই কথাটা আসলে কি হবে? তাৎক্ষণিক বা গড়, এই কথাটা আসলে কি হবে? তাহলে তাৎক্ষণিক আমার তখনই হবে যখন সময়ের ব্যবধানটা শূন্যের কাছাকাছি হবে। আর যদি আমরা গড় কৌণিক ত্বরণের সংজ্ঞাটা দিই, তখন কি হবে? যে কোনো সময় ব্যবধানে। কিন্তু যদি আমরা তাৎক্ষণিক কৌণিক ত্বরণের সংজ্ঞা দিই, অবশ্যই সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হতে হবে। তাহলে কৌণিক ত্বরণ বা তাৎক্ষণিক কৌণিক ত্বরণ কাকে বলে? সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, সময়ের ব্যবধান অবশ্যই শূন্যের কাছাকাছি হলে, কোনো বস্তুর সময়ের সাথে কৌণিক বেগের পরিবর্তনের হারকে, ত্বরণ মানে বেগের পরিবর্তনের হার, তাই না? আর বেগ মানে কি? সরণের হার। বেগ মানে সরণের হার, আর ত্বরণ মানে বেগের পরিবর্তনের হার। যেহেতু কৌণিক ত্বরণ, তাই কৌণিক বেগের পরিবর্তনের হারকে বলা হয় কৌণিক ত্বরণ। আরও একবার বলছি যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোনো বস্তুর কৌণিক বেগের পরিবর্তনের হারকে বলা হয় কৌণিক ত্বরণ। আমরা যদি এটার গাণিতিক ব্যাখ্যা দিই তাহলে কি হবে? ধরি ডেল্টা টি সময়, ব্যবধানে কোনো বস্তুর কৌণিক বেগের পরিবর্তন হচ্ছে ডেল্টা ওমেগা। এটা ডাব্লু না, এটা কি? ওমেগা। তাহলে কি হবে কৌণিক ত্বরণ? কৌণিক ত্বরণ এ সমান সমান আলফা। কৌণিক ত্বরণ আলফা সমান সমান কি হবে? লিমিট ডেল্টা টি ট্যাঙ্কস টু 0 ডেল্টা ওমেগা বাই ডেল্টা টি। যদি আমার এখানে তাৎক্ষণিক কথাটা না হতো, তখন আমার আলফা ইকুয়াল টু হতো শুধু ডেল্টা ওমেগা বাই কি? ডেল্টা টি। যদি তাৎক্ষণিক কথাটা না হতো, গড় হতো, তাহলে আলফা ইকুয়াল টু কী হতো? ডেল্টা ওমেগা বাই ডেল্টা টি। যেহেতু সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি, তাই ওটাকে বোঝানোর জন্য বোঝানো হয়েছে যে ডেল্টা টি ট্যাঙ্কস টু 0, মানে ডেল্টা টি শূন্যের কাছাকাছি। এখানে ডেল্টা টি, ডেল্টা ওমেগা বাই ডেল্টা টি, টি এর সাপেক্ষে ওমেগার অন্তরক, অর্থাৎ ডি ওমেগা বাই ডিটি। সুতরাং আলফা ইকুয়াল টু কী লেখা যায়? ডি ওমেগা বাই ডিটি। ঠিক আছে, তাহলে কৌণিক ত্বরণ আমরা বুঝলাম বা তাৎক্ষণিক কৌণিক ত্বরণ বুঝলাম। আমরা জানি ত্বরণের একক, যেটা কৌণিক ত্বরণ না, তার একক কি? এমএস ইনভার্স 2, তাই না? এমএস ইনভার্স 2, এবং তার মাত্রা, কৌণিক ত্বরণের মাত্রা জানি টি ইনভার্স। এখানে মিটার হচ্ছে কি? দূরত্বের একক। তাহলে দূরত্বের মাত্রা হচ্ছে এল, আর সেকেন্ড সময়ের মাত্রা কি? টি। তাহলে শুধু ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2, আর কৌণিক ত্বরণের মাত্রা হচ্ছে কি? টি ইনভার্স 2। এবং এর একক হচ্ছে রেডিয়ান সেকেন্ড ইনভার্সন। এর একক কি? এর একক রেডিয়ান সেকেন্ড ইনভার্স 2। তাহলে রেডিয়ান কথাটা কেন আসছে? কৌণিক ত্বরণের জন্য, তাই না?
তো আমরা বুঝলাম কৌণিক ত্বরণ বা তাৎক্ষণিক ত্বরণ। তাৎক্ষণিক কৌণিক ত্বরণ কাকে বলে? আচ্ছা, এখন যদি আমরা তাৎক্ষণিক কৌণিক ত্বরণের সংজ্ঞাটা বুঝি, তাহলে কোনো বস্তুর কৌণিক ত্বরণ 3 রেডিয়ান সেকেন্ড ইনভার্স 2 বলতে কি বোঝায়, তাই না? কোনো বস্তুর কৌণিক ত্বরণ 3 রেডিয়ান সেকেন্ড ইনভার্স 2 বলতে কি বোঝায়? একটু মনে করার চেষ্টা করো যে ত্বরণ মানে হচ্ছে, কৌণিক ত্বরণ মানে হচ্ছে কি কৌণিক বেগের পরিবর্তনের হার, বা একক সময় কৌণিক বেগের পরিবর্তন হচ্ছে এত, এটা বোঝায় যে একক সময় যে কৌণিক বেগের পরিবর্তন হয় সেটাই হলো কৌণিক ত্বরণ। তাহলে কৌণিক ত্বরণ 3 রেডিয়ান সেকেন্ড ইনভার্স 2, এটা দ্বারা কি বোঝাবে যে 1 সেকেন্ড সময়, তাই না, কৌণিক বেগের পরিবর্তন হচ্ছে 3, ঠিক আছে? 1 সেকেন্ড সময়ে কৌণিক বেগের পরিবর্তন 3 রেডিয়ান সেকেন্ড ইনভার্স 1, ঠিক আছে? 3 রেডিয়ান সেকেন্ড ইনভার্স 1 1 সেকেন্ড সময়। তাহলে কোনো বস্তুর কৌণিক ত্বরণ 3 রেডিয়ান সেকেন্ড ইনভার্স 2 বলতে বোঝায় যে প্রতি সেকেন্ডে বস্তুটির কৌণিক বেগের পরিবর্তন কি হবে? 3 রেডিয়ান সেকেন্ড ইনভার্স 1। যদি এখানে কৌণিক ত্বরণ 4 রেডিয়ান সেকেন্ড ইনভার্স 2 বলে, তাহলে কি হবে? যে কোনো বস্তুর কৌণিক ত্বরণ 4 রেডিয়ান সেকেন্ড ইনভার্স 2 বলতে বোঝায় যে প্রতি সেকেন্ডে বস্তুটির কৌণিক বেগের পরিবর্তন 4 রেডিয়ান সেকেন্ড ইনভার্স 1, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। খুব ভালো একটি প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা, যে খুব ভালো একটি প্রশ্ন। দেখো, রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। তো রৈখিক ত্বরণ কখন হয়? যখন একটি বস্তু সোজা সরল রৈখিক পথে চলে। আর কৌণিক ত্বরণ কখন হয়? যখন একটি বস্তু বৃত্তাকার পথে চলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেহেতু দুইটা ত্বরণের একসাথে একটা সম্পর্ক নির্ণয় করব, সেই জন্য ধরে নিলাম যে কোনো একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। কোনো একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে এবং যে কোনো মুহূর্তে কণাটির রৈখিক বেগের মান ভি, রৈখিক বেগকে ভি, আর কৌণিক বেগের মান হচ্ছে ওমেগা। যে কোনো সময় পরে বস্তুটির রৈখিক বেগের মান হচ্ছে ভি এবং কৌণিক বেগের মান হচ্ছে ওমেগা। তাহলে আমরা পাই ভি ইকুয়াল টু আর ওমেগা। এটি কি? ভি ইকুয়াল টু আর ওমেগাটা কি এখানে? এটা হলো রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। এটা আমরা আগে করেছি, তাই না? রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু আর ওমেগা। আচ্ছা, এখানে একটু চিত্রতে দেখানো হয়েছে, একটু দেখো যে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, এইভাবে ঘুরছে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে। এটার ব্যাসার্ধ কত? আর ব্যাসার্ধ, তাই না? একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে আর ব্যাসার্ধের। যে কোনো সময় বেগের মান হচ্ছে ভি, রৈখিক বেগ, আর কৌণিক বেগ হচ্ছে ওমেগা, ঠিক আছে? তাহলে আমরা যেটা পেয়েছি, আমরা একটু আগে লিখলাম যে ভি ইকুয়াল টু কি আর ওমেগা। তাই উভয় পক্ষকে সময়ের সাথে অন্তরীকরণ করে পাই। তাহলে আর যদি আমরা অন্তরীকরণ করি সময়ের সাথে, তাহলে এই পাশে আসবে কি ডি বাই ডিটি, তাই না? এই পাশে আসবে ডি বাই ডিটি, আর এদিকেও আসবে কি অর্থাৎ ভি ইকুয়াল টু আর ওমেগা যদি হয়, তাহলে বা ডি বাই ডিটি, এদিকে ভি আর ওইদিকে ডি বাই ডিটি আর ওমেগা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো ডি বাই ডিটি আর ওমেগা। এখন আরকে রেখে যখন আমরা ওমেগাকে করব ডি ওমেগা বাই ডিটি, এখানে ওমেগাকে রেখে যদি আমি আরকে করি তখন কি হবে? ডি আর বাই ডিটি। তো ডি আর বাই ডিটির মানটা শূন্য কেন? এটা হচ্ছে যে ব্যাসার্ধ যেহেতু ধ্রুবক, চেঞ্জ হচ্ছে না, তাই ডি আর বাই ডিটি অর্থাৎ এটার মানটা জিরো। ডি আর বাই ডিটি ইকুয়াল টু কত? জিরো। কিন্তু ডিভি বাই ডিটি হচ্ছে রৈখিক ত্বরণ, আর ডি ওমেগা বাই ডিটি হচ্ছে
কৌণিক ত্বরণ। তাহলে যদি আমরা এখানে মানটা বসিয়ে দিই, এর পরিবর্তে কি আসবে? রৈখিক ত্বরণ এ, হ্যাঁ, আর এর পরিবর্তে কি আসবে? কৌণিক ত্বরণ আলফা। সুতরাং এ ইকুয়াল টু আর আলফা। তাহলে আমার সম্পর্কটা কি দাঁড়ালো? এ ইকুয়াল টু আর আলফা। ঠিক আছে? এবার চলে আসি রৈখিক দ্রুতি ও কৌণিক দ্রুতির মধ্যে সম্পর্ক কি। রৈখিক দ্রুতি ও কৌণিক দ্রুতির মধ্যে সম্পর্ক। আচ্ছা, আমরা জানি যে কোনো একটা বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, হ্যাঁ, এর ঘূর্ণায়মান অবস্থায় কোনো একটি কণার যে কোনো মুহূর্তে রৈখিক দূরত্ব হচ্ছে এস এবং কৌণিক দূরত্ব হচ্ছে থিটা। যে কোনো মুহূর্তে রৈখিক দূরত্ব হচ্ছে এস এবং কৌণিক দূরত্ব হচ্ছে থিটা। তাহলে আমরা জানি এস ইকুয়াল টু কি? আর থিটা। ঠিক আছে? এখন সেমভাবে একটু আগে যেটা করলাম যে আমার উভয় পক্ষকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে কি আসবে? টি এর সাপেক্ষে যদি করি ডি বাই ডিটি, এখানে এস সমান সমান ডি বাই ডিটি, এখানে কি? আর থিটা। এটা আসবে ডি বাই ডিটি এস, ডি বাই ডিটি আর থিটা। আচ্ছা, তাহলে এটা করলে কি হবে? এটা করলে কি হবে? বা ডিএস বাই ডিটি, আর এদিকে কি থাকবে? আরটা থাকবে ডি থিটা বাই ডিটি। ঠিক আছে? তো ডিএস বাই ডিটি মানে কি? রৈখিক বেগ ভি, এটা ইকুয়াল টু হবে ভি, আর ডি থিটা বাই ডিটি কি হবে? কৌণিক বেগ ওমেগা। তাহলে আমরা সম্পর্কটা কি দাঁড়াবে? যে ভি ইকুয়াল টু কি হবে? আর ওমেগা। এটি হলো রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। ঠিক আছে? এখানে একটু দেখি যে উভয় পক্ষকে সময়ের সাথে অন্তরীকরণ করে পাই, হ্যাঁ, এটা আমরা করলাম একটু আগে, ডিএস বাই ডিটি, হ্যাঁ, এরপরে ডি বাই ডিটি আর থিটা, আরকে রেখে থিটাকে করলাম, এখানে থিটাকে রেখে আরকে করলাম না, কারণ ডি আর বাই ডিটি ইকুয়াল টু কি? 0। সুতরাং এখানে ডিএস বাই ডিটি হচ্ছে রৈখিক দ্রুতি ভি, ডি থিটা বাই ডিটি হচ্ছে রৈখিক কৌণিক দ্রুতি ওমেগা। সম্পর্কটা হলো ওমেগা ইকুয়াল টু আর থিটা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এগুলো খুব সহজ বিষয়। তোমরা একটু বাসায় যদি ভালোভাবে বইটা পড়ো এবং আমার আলোচনাটা যদি শোনো, তাহলে অবশ্যই এগুলো বুঝতে পারবে। আচ্ছা, এখানে একটি প্রশ্ন আছে, দেখো, সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে না কেন? ব্যাখ্যা করো। সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে না কেন? ব্যাখ্যা করো। তোমরা জানো, হ্যাঁ, ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার, অর্থাৎ বেগের পরিবর্তন হলেই ত্বরণ থাকবে। বেগের যদি পরিবর্তন না হয় তাহলে ত্বরণ থাকবে না। এখন যখন আমি সমদ্রুতি বলবো, সমদ্রুতি কথাটা আসবে, তার মানে কি? বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, দ্রুতির মানটা সেম, একই আছে, হ্যাঁ, সময় যতই যাচ্ছে দ্রুতিটা চেঞ্জ হচ্ছে না, তখন বেগের পরিবর্তনটা বা দ্রুতির পরিবর্তনটা কি আসবে? 0। তার মানে ত্বরণও হয় না। তো এখানে বলা হয়েছে সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে না, কারণ ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। আর গতিকালে বস্তুর বেগ যদি ভিন্ন ভিন্ন সময় বিভিন্ন থাকে তবেই ত্বরণ থাকবে, আর যদি একই থাকে তাহলে কোনোভাবেই ত্বরণ থাকা সম্ভব নয়। হ্যাঁ, কিন্তু সমদ্রুতিতে চলমান বস্তুর ক্ষেত্রে বেগের মানের কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, বেগের মানের কোনো পরিবর্তন হয় না, দিকের পরিবর্তন হতে পারে কিন্তু মানের পরিবর্তন হয় না। যেহেতু বেগের পরিবর্তন থাকবে না, তাই সমদ্রুতিতে চলমান বস্তুর ক্ষেত্রে ত্বরণও থাকবে না বা থাকতে পারে না।
সমদ্রুতির কথাটা বুঝছো? অর্থাৎ দ্রুতির মান বা বেগের মানটা চেঞ্জ হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আরও কিছু আলোচনা ছিল। হ্যাঁ, এখানে আমরা আরও কিছু আলোচনা করতে চাই। নেক্সট ক্লাসে আমরা আরও যে টপিকসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা বাসায় যে জিনিসগুলো দেখবে, হ্যাঁ, বাসায় তোমাদের জন্য কিছু পড়া থাকবে, যে পড়াগুলো তোমরা কমপ্লিট করবে। আমরা যতই এখানে আলোচনা করি না কেন, তোমরা যদি বাসায় না পড়ো তাহলে কোনোভাবেই বুঝতে পারবে না। ঠিক আছে? আমরা এই চ্যাপ্টার থেকে যে আলোচনাগুলো করলাম, শুরু থেকে যদি আমরা একটু বলি যে শুরুতে কি ছিল মনে আছে? প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো নিয়ে আলোচনা করা হয়েছে। প্রসঙ্গ কাঠামো কাকে বলে, তারপরে প্রসঙ্গ কাঠামো কয় মাত্রিক হতে পারে, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক হতে পারে। আবার প্রসঙ্গ কাঠামোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, জড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো, দুটার মধ্যে পার্থক্য, তাই না? তারপরে আমরা আলোচনা করেছি কি বেগ, গড় বেগ, তাৎক্ষণিক বেগ, হ্যাঁ, গড় ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ। তারপরে কৌণিক বেগ, গড় কৌণিক বেগ, গড় কৌণিক ত্বরণ। হ্যাঁ, তারপরে কি আলোচনা করা হয়েছে যে একটু আগে একটি প্রশ্ন আলোচনা করলাম যে সমদ্রুতিতে, বৃত্তাকার পথে সমদ্রুতিতে কোনো বস্তুর ত্বরণ থাকে না কেন। তো আমরা আরও কিছু আলোচনা করার দরকার ছিল। তো তোমরা যদি বাসায় এগুলো ভালোভাবে পড়ো তাহলে আলোচনাটা সফল হবে। আমরা নেক্সট ক্লাসে কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেগুলো কি হতে পারে? অনুধাবনমূলক প্রশ্নগুলো, কোনো বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাই না? আমরা যদি কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি তাহলে তার শেষ বেগের মান শূন্য হয় কেন, তাই না? আবার প্রাসের ক্ষেত্রে, আমরা প্রাস কাকে বলে জানি? প্রাস একটা বস্তুকে তির্যকভাবে নিক্ষেপ করলে নিক্ষিপ্ত বস্তুটাকে কি বলা হয়? প্রাস। তো প্রাসের ক্ষেত্রে শেষ বেগটা বা শূন্য হয় না কেন? ঠিক আছে, প্রাসের ক্ষেত্রে শেষ বেগ শূন্য হয় না কেন? এ ধরনের অনেক প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলে তোমাদের ভালো লাগবে। আর ফিজিক্সের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয়, প্রত্যেকটা অধ্যায়ের সূত্রগুলো মুখস্থ রাখা। তুমি যত বেশি সূত্র মুখস্থ রাখবে তত বেশি তোমার দক্ষতা বাড়বে। অর্থাৎ আমাদের যে প্রশ্নগুলো হয়ে থাকে, বোর্ডে যে প্রশ্নগুলো হয়ে থাকে, সেই প্রশ্নে কি থাকে, যে আমাদের যে 4 ধরনের প্রশ্ন হয়ে থাকে, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, সেখানে দেখবা যে প্রয়োগ আর উচ্চতর দক্ষতায় এই দুইটা প্রশ্নের ক্ষেত্রে গাণিতিক সমস্যা থাকে। তাহলে আমরা যদি গাণিতিক সমস্যা অর্থাৎ সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করি তাহলে আমাদের এই দুইটা স্তরের যে প্রশ্নের উত্তর, অর্থাৎ 7 নাম্বার দুইটা প্রশ্নে মিলে এই 7 নাম্বার প্রশ্নের উত্তর আমরা খুব সহজেই দিতে পারবো, তাই না? সবচেয়ে অর্থাৎ 70% প্রিপারেশন আমরা খুব সহজে নিতে পারবো যদি আমরা সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করি। আর এই সূত্রগুলোতে যদি অজ্ঞ থাকি, ভালো মতো মুখস্থ না থাকে, তাহলে আমাদের 70% প্রিপারেশন ভালো হবে না। আর মুখস্থ যে ইয়েগুলো আছে, অর্থাৎ যেগুলো সরাসরি মুখস্থ জ্ঞান আর প্রয়োগ আছে কিছু, জ্ঞান অনুধাবন আছে, সেগুলো একদম মুখস্থ করতে হবে, সংজ্ঞা টাইপের যেগুলো আছে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও, কোনোভাবেই সময় নষ্ট করবে না। তোমাদেরকে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে, তোমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে পৌঁছাতে হবে, তাই না? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।